মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আমার সম্বন্ধে কিছু বলতে চাই। আমি সঞ্জিদা বারী। আমি ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগোতে পিএইচডি করছি। ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগোতে পিএইচডি করার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছি। আর এখন রাষ্ট্র, সমাজ এবং অর্থনীতি এগুলো আমার পড়াশোনার বিষয়। তো বলা যায় গত 12 বছর ধরে আমি রাষ্ট্র, ফরেন পলিসি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা এগুলো নিয়ে পড়াশোনা করছি। সো এবং ফরেন পলিসি আমার গবেষণার একটা অন্যতম বিষয়, যেহেতু আমি একসময় আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী ছিলাম আর এখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় বর্তমান সময়ে এই ব্যাপারটা খুবই ক্রুশিয়াল। এবং যেহেতু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সে ক্ষমতায় এসে আমরা দেখতে পারি সে আসার আজকে হচ্ছে আমরা 24শে জানুয়ারি কথা বলছি। গত বছরের 20শে জানুয়ারি সে ক্ষমতায় আসে। তো 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে আসলে সে পুরো পৃথিবীতে তার ফরেন পলিসি দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। আর যদি খুবই স্পেসিফিক বলি, তাহলে এটা মূলত তার ট্যারিফ দিয়ে। ট্যারিফের মাধ্যমে সে মোটামুটি পৃথিবীর সব দেশে কোনো না কোনো প্রভাব ফেলেছে। এক্সাম্পল বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পারি যে বাংলাদেশে প্রথম সে 35 থেকে 37% শুল্কের কথা বলে, কিন্তু পরে এটাকে নামিয়ে নিয়ে আসে 20% নেগোসিয়েশনের মাধ্যমে, এবং বাংলাদেশের মতো দেশকে 25টা বোয়িং কিনতে সে বাধ্য করে। তো তার ফরেন পলিসি এবং যে অস্থিরতা সে সৃষ্টি করেছে তার আমেরিকা ফার্স্ট নীতি থেকে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই আলোচনা। তো আমি আজকে আলোচনাটা সাজিয়েছি মূলত 4 ভাবে তার ফরেন পলিসিকে দেখার চেষ্টা করেছি। এর মধ্যে হচ্ছে লেনদেন ভিত্তিক জাতীয়তাবাদ, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি গভীর সংশয়, ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি, নৈতিক অঙ্গীকারের চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগকে অগ্রাধিকার। প্রথমেই আমি আলোচনা করতে চাই লেনদেন ভিত্তিক জাতীয়তাবাদ বা ট্রান্সন্যাশনাল ন্যাশনালিজমকে আমরা আসলে কি বুঝি। সো ট্রাম্পের সব ফরেন পলিসি কিন্তু আমরা এখন দেখতে পারি হোয়াট ডু উই গেট, মানে ওর সব কথাই হচ্ছে তোমার সাথে আমি বসবো, তোমার সাথে আমি বিজনেস ডিল করব, তার মাধ্যমে আমি কি পাবো, আমেরিকা কি পাবে। এইটা আসলে অনেকখানি, ট্রাম্প তো একজন ব্যবসায়ী, মানে রাষ্ট্রপ্রধান হওয়ার আগে সে একজন ব্যবসায়ী ছিল। সেই তার সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা তার সেই রাষ্ট্রর মধ্যে সে নিয়ে আসছে। সে তার ফরেন পলিসি দেখে প্রায় সময় মনে হয় যে সে পৃথিবীকে আসলে একটা এন্টারপ্রাইজ বা একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মনে হয় দেখে। তাই সেই ফরেন পলিসির যে অনেক সময় মিত্রতা, বন্ধুত্ব, স্ট্র্যাটেজিক রিলেশন, সেগুলোর কোনো কিছুতেই খুব একটা গ্রাহ্য করে না। তার কাছে সবকিছুই হচ্ছে অনেক বেশি পুঁজিবাদী, এবং সে সবকিছুই দেখে হচ্ছে তোমার সাথে আলোচনা করে আমি আসলে কি পাচ্ছি। এবং ট্রাম্পের এই লেনদেন ভিত্তিক এই মনোভাব সবকিছুই দেনা পাওনার মাধ্যমে দেখার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে সে নিরাপত্তাকে একটা আসলে পণ্য হিসেবে দেখে। যেমন সে রিসেন্টলি সে ডাভোসে গিয়েছে সুইজারল্যান্ডে, সেখানে সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিয়েছে, এবং সেখানে কিন্তু সে বলছে যে নেটোর কথা সে সবসময় বলে যে নেটোকে হচ্ছে আমি এত নিরাপত্তা দিচ্ছি, নেটো ইউরোপকে আমি এত নিরাপত্তা দিচ্ছি, ওরা এর বদলে আমাকে কি দিচ্ছে। তো ট্রাম্প যখনই কোনো কথা বলে তার প্রধান কথার মূল বক্তব্যটা থাকে যে তোমার কাছ থেকে আমি কি পাচ্ছি এবং তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি নিচ্ছ। এবং সে এই যে সিকিউরিটি রিলেশনটাকেও সে একটা পণ্য বানিয়ে ফেলছে। সে নেটোকে কিন্তু কমন করতে বলতেছে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে বলতেছে যে তুমি আমাকে সিকিউরিটি ফিস দিবে, কারণ হচ্ছে আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। আর তো এর ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা দেশের কিন্তু এখন সিকিউরিটি জিডিপি সিকিউরিটিতে তারা হচ্ছে এখন বেশি ইনভেস্ট করছে। কারণ আমেরিকাকে এখন হচ্ছে বিশ্বাস করতে পারছে না যে যখন তারা হচ্ছে তাদের সিকিউরিটি দরকার হবে আমেরিকা তাদের পাশে থাকবে নাকি। সো এইটা একটা বিশাল একটা ভূমিকা আসলে তৈরি করছে এবং পৃথিবীতে একটা অস্থিরতা সৃষ্টি করছে। কারণ যখনই ডিফেন্স বাজেট আমরা হচ্ছে বেশি অর্থ
ইনভেস্ট করব, তখন দেখা যাবে যে দেশের মধ্যে যে একটা দেশের যখন ডিফেন্সে বেশি সে ইনভেস্ট করবে, তখন অন্য যে ওয়েলফেয়ার ক্ষেত্রগুলো আছে সেখান থেকে কিন্তু কমিয়ে দিতে হবে বাজেট। এবং এর ফলে হচ্ছে কি আর পৃথিবীর জন্য তো খুব বেশি আর্মস এর দরকার নেই, মানে যত বেশি আর্মস হবে তত বেশি পৃথিবীর মধ্যে আর অস্থিরতা সৃষ্টি হবে, এবং এই অস্থিরতা আসলে ট্রাম্পই সৃষ্টি করছে। সে হচ্ছে যখন বলছে যে তো তুমি আমাকে সিকিউরিটি ফিজ দাও, সিকিউরিটি ফিজ না দিলে আমি তোমাকে নিরাপত্তা দিব না, তখন সে এইটার মাধ্যমেও হচ্ছে একটা যে অস্থিরতা সৃষ্টি করছে তার পরিণতি আমরা দেখতেছি। বিভিন্ন দেশের ডিফেন্স বাজেট বেড়ে গেছে, বিশেষ করে ন্যাটোর বাজেট এবং ন্যাটোর কান্ট্রিগুলোর বাজেট, আগে ডিফেন্সের বাজেট ছিল 2% জিডিপির, এখন তার সেটা 5% হয়ে যাচ্ছে। এবং যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, গ্রিনল্যান্ডকে যেভাবে ট্রাম্প ক্রমাগত আক্রমণ করার চেষ্টা করছে বা আক্রমণের কথা বলছে, সেখানে এই বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশের হচ্ছে ডিফেন্স বাজেট বেড়ে যাচ্ছে, আর্মস বেড়ে যাবে, সেটার ফলে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এর ফলে হচ্ছে যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা মিসট্রাস্ট সৃষ্টি হচ্ছে, মানে মানুষের একটা কান্ট্রিকে আরেকটা কান্ট্রিতে যে বিশ্বাস করার যে ব্যাপারটা, এটা কিন্তু কমে যাচ্ছে। এখন আর দেখা গেছে যে কোনোভাবেই হচ্ছে কান্ট্রিগুলো আরেকটা কান্ট্রিকে সহজে বিশ্বাস করতে পারে না, বিশেষ করে আমেরিকাকে তো নয়, যে তারা যে কোনো সময় তারা আমাকে আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ভেনেজুয়েলাতে যে আক্রমণটার পর তো অন্য অনেক কান্ট্রি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ যে ভেনেজুয়েলা মাদুরিকে তুলে নিয়ে আসার পর নর্থ কোরিয়া তার আরো বেশি আর্মস করা তৈরি করে দিয়েছে, কারণ বিশ্বাস করা যাচ্ছে না যে কোনো দিন দেখা যাচ্ছে যে নর্থ কোরিয়ার যে সুপ্রিম লিডার আছে তাকে ট্রাম্প তুলে নিয়ে আসতে পারে। তো এর মাধ্যমে সে যে একটা নিরাপত্তাকে একটা পণ্য বানিয়ে ফেলছে, সেই এবং তার জন্য ফিস যাচ্ছে, এইটা একটা অস্থিরতার সৃষ্টি করেছে। আরেকটা যে অস্থিরতা সৃষ্টি করেছে তার ফরেন পলিসি, সেটা হচ্ছে গিয়ে সে হচ্ছে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি গভীর একটা মিসট্রাস্ট তৈরি করে ফেলছে। যেমন ট্রাম্প ক্ষমতায় এসে হচ্ছে জাতিসংঘকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ডাব্লিউএইচও সে ফান্ডিং কাট করে ফেলছে, আসার সাথে সাথে সে প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে সে বের হয়ে আসছে। এর ফলে একটা এখন এইটার সবচেয়ে বড়, যদি জাতিসংঘের ক্ষমতা কমে যায়, যেটা হচ্ছে ট্রাম্প চাচ্ছে, এবং ট্রাম্প তো জাতিসংঘকে কোনো বিশ্বাসই করে না, তো তার ফলে সবচেয়ে বেশি প্রভাব কিন্তু ফেলবে ছোট কান্ট্রি লাইক আমাদের মতো বাংলাদেশের মতো কান্ট্রির কাছে। কারণ বাংলাদেশ নেগোসিয়েট করবে কোথায়? মানে ছোট দেশগুলোর তো বয়স হচ্ছে জাতিসংঘ, ছোট দেশগুলা ফরেন এড চায় বা অন্য কোনো কিছু চায় হচ্ছে এই বড় বড় এই এই বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে। সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা এই প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে বাংলাদেশ খুবই সুবিধা পেতে পারতো, কিন্তু সে হচ্ছে নেগোসিয়েট করে সে তার তার গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য ক্ষতিপূরণ পেতে পারতো। কিন্তু ট্রাম্প যেহেতু সেখান থেকে বেরিয়ে হয়ে গেছে, তো এর ফলে হচ্ছে অন্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তারাও ভাবতেছে যে এখানে থেকে আসলে আমাদের কি লাভ হবে। সে এইভাবে হচ্ছে একটা অস্থিরতা সৃষ্টি করতেছে যে সে এই যে একটা একটা জায়গা, নেগোসিয়েশনের জায়গা, সেই জায়গাটাই সে হচ্ছে আর রাখতেছে না। তো এখন আর আসলে মানে আমি জানি না ভবিষ্যতে যদি জাতিসংঘ আসলে তার কার্যকরী ক্ষমতা হারায় ফেলে, যেটা সে ফেলেছে অলরেডি অনেকখানি, তারপর হচ্ছে আসলে আমাদের মধ্যে ছোট দেশগুলো কোথায় গিয়ে নেগোসিয়েশন করবে এইখানে। আর ট্রাম্পের যেই নেগোসিয়েশন, মানে আমি আগে তো দেখা গেছে ট্রাম্পের আগে বাইডেন যখন ছিল বা এর আগে যখন ওবামা ছিল, তখন হচ্ছে দেখা গেছে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে বা মিনিস্ট্রি লেভেলে করা যায়, মানে কোনো কিছু দরকার হলে। কিন্তু এখন এই ট্রাম্পের নতুন ট্রাম্প আসার পর আমি মানে আমেরিকা একটা স্টেট অ্যাফেয়ার আছে যারা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কাজ করে, আমি ওদের আসলে কোনো কাজ মানে আমি কিছুই করতে দেখি না। যেমন ওদের আছে মার্কো রুবিওকে আমি কোনো দেখি না স্টেটমেন্ট দিতে। ফরেন পলিসি নিয়ে এখন সব স্টেটমেন্ট কিন্তু সে ট্রাম্প দিচ্ছে, সেই হচ্ছে নির্ধারণ করছে। সে অনেকখানি ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে, যে লাইক আমরা লাস্ট টাইম হচ্ছে শেখ হাসিনার সময় দেখছি যে ও যেটা বলে সেটা আইন। ট্রাম্পের এই এখন অনেকটা ওইটাই হয়েছে। যেমন সে হচ্ছে লাইক এই আলোচনাটা করার জন্য এখন হচ্ছে খুবই উপযুক্ত সময়, কারণ হচ্ছে সে রিসেন্টলি হচ্ছে
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সুইজারল্যান্ডে একটা বিশাল বক্তৃতা দিয়েছে। তো বিশাল বক্তৃতাতে আসলে সে আগামী আরো ৩ বছর সে ক্ষমতায় আছে, রাইট? এই ৩ বছরে কি করবে এবং কিভাবে অস্থিরতা তৈরি করবে তার একটা আভাস পাওয়া যায়। যেমন সে একদম বলছে যে যেটা ইউক্রেনের যে যুদ্ধ সেইটাতে আসলে সেই যুদ্ধতে সে থাকতে যাচ্ছে না এবং সেটার জন্য সে ইউরোপকে হচ্ছে দোষারোপ করছে যে এই ইউরোপকে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে মিটিগেট করা দরকার। কারণ হচ্ছে এই ইউরোপ আর মানে জিওগ্রাফিক্যালি তারা কাছে, ইউক্রেনের কাছে ইউরোপ আর আমেরিকা আসলে দূরে। এইটা একদিকে মেক সেন্স করে, কিন্তু আরেকদিকে হচ্ছে যুদ্ধে মানে আমেরিকা ছাড়া তো একটা নেগোসিয়েশন করা সম্ভব না, কারণ ট্রাম্প পারে পুতিনের সাথে নেগোসিয়েশন করতে, বাট সে যদি মনে করে যে সে নেগোসিয়েশন করবে না, সে উঠে চলে আসবে, তখন আসলে এইটা যে কিভাবে নেগোসিয়েশন হবে আমি জানি না। আর ট্রাম্পের তো কিছু অবসেশন আছেই যেগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার। যেমন সে হচ্ছে অনেকগুলা মানে কূটনীতিক শিষ্টাচার সেগুলা সে তার এখনকার সময় আমি দেখতেছি সেগুলোর কোনো অবস্থিত নাই। যেমন আমি একদিন সে তার নোবেল প্রাইজ নিয়ে একটা অবসেশন আমরা এখন দেখতে পাই। যে যখন আমি ফার্স্ট ইয়ারে শুনলাম যে সে নরওয়ে প্রেসিডেন্টকে চিঠি লিখেছে যে তাকে নোবেল প্রাইজ দেয়নি, সেই জন্য সে পিস নিয়ে শান্তি নিয়ে চিন্তা করতে বাধ্য না, আমি লিটারেলি ভাবছি এটা সার দেবো। কিন্তু পরে দেখলাম যে না, সে চিঠিটা লিখছে সে। তো মানে মানে এইরকম যে শিষ্টাচারহীনতা এগুলা তো মানে ও তো ৩ বছর পর চলে যাবে, কিন্তু এরপর এইটা কিন্তু আমেরিকার অবস্থানকে কোথায় নিয়ে যাবে এবং সে যে এই যে শিষ্টাচারহীনতা কাজগুলো করতেছে এইটা আসলে তো আমেরিকার ফরেন পলিসিতে থেকে যাবে। এখন আমি শিওর না এরপর যদি রিপাবলিকানরা আবার ক্ষমতায় আসে তখন হচ্ছে তারা তো এগুলোকে প্র্যাকটিস করবে। সো এই যে আমাদের মানে সে হচ্ছে প্রথমত কোনো ধরনের সে ও আসলে একটা অনাস্থার পরিস্থিতি সৃষ্টি করছে। ও কোনোভাবেই হচ্ছে আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না যে আমরা আমেরিকাকে কেউ বিশ্বাস করতে পারছে না। এই মানে নেগোসিয়েশন করার কোনো জায়গা নাই। জাতিসংঘের ক্ষমতা একদমই কমে গেছে। আর হচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফান্ড কাট করতেছে এবং আমেরিকার মধ্যে যে ভালো তা না। আমেরিকার ইন্টারনাল ব্যাপারে যেটা হচ্ছে যে সে আসার ১ বছরের মধ্যে ২,৭০,০০০ ফেডারেল কর্মী তার জব হারিয়েছে এবং এইটা নিয়ে এইটা আসলে সে দেখতেছে, সে খুবই ইসের সাথে বলতেছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সে এখন বললো, আমি দেখলাম সে বলতেছে যে এইটা করে সে হচ্ছে $১ বিলিয়ন বাঁচিয়েছে। তো তুমি একটা মানুষের কাছ থেকে জব নিয়ে আবার সেটা দেশের মানে $১ বিলিয়ন বাজাচ্ছ, সেটা আবার সে বিভিন্ন ভাবে আর্মস তৈরিতে করছে। মানে সে এই $১ বিলিয়ন যে সে কোথায় খরচ করছে তার কোনো কিছু না। সে জাস্ট $১ বিলিয়ন হচ্ছে ২,৭০,০০০ ফেডারেল জব করে সে হচ্ছে শেষ করেছে। সো ও যেটা করছে ও আর কোনো মানে ওর কারণে হচ্ছে পৃথিবীতে এখন আর কোনো মানে একটা কান্ট্রি মনে হয় আরেকটা কান্ট্রিকে বিশেষ করে আমেরিকাকে বিশ্বাস করতে পারবে না। সে একটা অস্থিরতা সৃষ্টি করছে এখানে। আর ৩ যেটা হচ্ছে সে তার যেটা একটু আগে আলোচনা করছে সে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি, মানে ওই যে ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে। ও যেটা বলে সেটাই আইন হয়ে গেছে। তো ও হচ্ছে গিয়ে দেখা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক প্রোটোকল এগুলা সে কোনো কিছু মানতেছে না। ও যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে বলতেছে যে আমাদের গ্রিনল্যান্ড দরকার, কারণ ওইখানে হচ্ছে ওইটা হচ্ছে কারণে খুবই দরকার, আর চীন আধিপত্য তৈরি করবে। এইটা তো ওর কথা বলার কথা না, এটা হচ্ছে একটা মানে একটা প্রোটোকলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ফরেন পলিসি সব ডিসিশন গুলো সে এখন মনে হচ্ছে সে একা হাতে নিচ্ছে, যেইটা হচ্ছে একটা স্বৈরাচারী শাসকের ব্যবস্থা, যেটা হচ্ছে শেখ হাসিনার টাইমে আমরা অবশ্যই দেখছি যে সে নিজেই সব ডিসিশন নিচ্ছে। আর এর ফলে যেটা হচ্ছে কি যে ইনস্টিটিউশন গুলো তো যদি ট্রাম্পই সব ফরেন পলিসি ডিসিশন নেয় তাহলে হচ্ছে এখানে স্টেট মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্টেট ফরেন পলিসি স্টেট অ্যাফেয়ার্স এরা কি করতেছে, এবং আমি মানে এই মাধ্যমে সে কোনো কিছুই শুনতেছে না এবং তার অ্যাডভাইজার আসলে যে কি কাজ করে আমি সেটা এখনো বুঝতে পারতেছি না। কারণ তার অ্যাডভাইজার গুলা হচ্ছে গিয়ে আমি ওদেরকে কখনো শুনে ওরকম ব্রিফ দিচ্ছে, সবকিছু হচ্ছে ট্রাম্প নিজেই বলতেছে। আর এই পুরো ব্যবস্থার ফলে সৃষ্টি হয়েছে যে
সে হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে মনে হয় একটা আলোচনা করা দরকার। সো সো তার যে শিষ্টাচার মানে তার একটা উদাহরণ হচ্ছে গ্রিনল্যান্ড। সে হচ্ছে এখন বলছে যে সে কোনো ফোর্স ইউজ করবে না, কিন্তু ডেনমার্কের উচিত হচ্ছে গ্রিনল্যান্ডকে তাদের কাছে ফেরত দেওয়া, কারণ অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হচ্ছে তার গ্রাউন্ড হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রাউন্ড ডেনমার্ক হচ্ছে গিয়ে জার্মানির সাথে হচ্ছে 6 ঘন্টা হচ্ছে যুদ্ধের মধ্যে 6 ঘন্টা জাস্ট যুদ্ধ করেছিল, তারপর জার্মানি জাস্ট হেরে গেছে, সরি ডেনমার্ক হেরে গেছে। তো এই কথাটা যে সেখানে ডেনমার্কের রাষ্ট্রপ্রধান বসা ছিল একটা বিশাল ইকোনমিক ফোরাম, সেখানে সে বলে বেড়াচ্ছে যে হচ্ছে ডেনমার্ক জার্মানির সাথে 6 ঘন্টার যুদ্ধে হেরে গেছে। এটা তো কোনো শিষ্টাচারহীনতার মধ্যে পড়ে না। মানে এইটা তুমি কেন একটা এটা তো একটা খুবই হিউমিলেটিং একটা কথা, আমি জানি না এটা সে বলছে। এবং বলার পর বলেছে যে ডেনমার্কের নিজেরই উচিত হচ্ছে গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে দিয়ে, মানে আমেরিকাকে দিয়ে দেওয়া। কিন্তু এখানে তো যদি মানে আমি ধরেই নিলাম যে ডেনমার্ক গ্রিনল্যান্ড আমেরিকার কাছে আসবে, কিন্তু এটা তো ডিসাইড করবে হচ্ছে গ্রিনল্যান্ডের মানুষ। গ্রিনল্যান্ডে একটা গণভোট হতে পারে, সেখানে গ্রিনল্যান্ড কি আমেরিকার সাথে থাকতে চায় না সে ডেনমার্কের সাথে অ্যালাই হয়ে থাকতে চায়। এইটা কিন্তু সে ওগুলোর কিছুর মধ্যে না, সে হচ্ছে সে নিজের মধ্যেই হচ্ছে গিয়ে সে নিজের মতো করে বলে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে গিয়ে তোমরা আমাকে এটা দিয়ে দাও। সেটা কি পরিমাণ সে একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলছে, যে ফোরামে হচ্ছে প্রায় অন্য ডেনমার্কে সে একদম বলছে যে তুমি 6 ঘন্টার যুদ্ধে তুমি হেরে গেছো, এবং যদি আমেরিকা তোমাদেরকে না বাঁচাইতো তাহলে হচ্ছে গিয়ে তোমাদেরকে হচ্ছে এখন জার্মান অথবা জাপানিজ বলতে হইতো। আর তার এই কূটনীতি আরেকটা অবশ্যই বড় পার্ট হচ্ছে ইউক্রেন। ইউক্রেন নিয়ে অবশ্য সে রিসেন্টলি খুব উদ্বিগ্ন হওয়ারই কথা, এবং সে বলছে যে ইউক্রেন নিয়ে যে ওখানে হচ্ছে প্রতিদিন আসলে মাঝে আমি দেখলাম যে ইউক্রেনের লাস্ট মান্থে আসলে ইউক্রেনটা ক্যাজুয়ালিটি গুলো আসলে খুব বেশি আসে না, কিন্তু ইউক্রেন খুব ভালো ক্যাজুয়ালিটি হচ্ছে। গত মাসে মনে হয় 30,000 সৈন্য বা মানে সিভিলিয়ান আর মিলিটারি মিলে 30,000 মানুষ ইউক্রেনে মারা গেছে, এবং এটা প্রতি মাসে কিন্তু হচ্ছে। সো ইউক্রেন যুদ্ধটা আমার মনে হয় ট্রাম্প হচ্ছে এটা হচ্ছে খুব পুতিনের সাথে নেগোসিয়েট করতে পারে, কিন্তু আমি জানি না তার নেগোসিয়েশন কি বা সে কি চাই এই যুদ্ধটা থেকে, কারণ হচ্ছে এখন কিছু বোঝা যাচ্ছে না। আর ট্রাম্প কিন্তু রিসেন্টলি ক্লেম করছে যে সে 8টা যুদ্ধ বন্ধ করছে, এবং সেই জন্য তাকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কিন্তু এই 8টা যুদ্ধের মধ্যে সে আসলে অনেকগুলো যুদ্ধই মানে শান্তি চুক্তি যে লং লাস্টিং হবে নাকি কেউ জানে। যেমন আমার একটা আছে ইসরায়েল আর হামাসের যে এই ব্যাপারটা, সে বলছে যে এই ইসরায়েল আর হামাসের মধ্যে সে যুদ্ধ থামাতে সক্ষম হয়েছে, বাট এটা কেউ জানে না, প্যালেস্টাইনে যে কোনো সময় ক্যাজুয়ালিটি শুরু হতে পারে। বাট আমার কিন্তু এই ব্যাপারটা আসলে সে কিভাবে নিচ্ছে আমি জানি না। সে একটা অবশ্য একটা ভালো কাজ করছে আর্জেন্টিনা এবং আর্মেনিয়াতে, সেখানে যুদ্ধটা মনে হচ্ছে যে অনেকখানি কমছে, এবং পুতিনও বলছে যে তুমি একটা ভালো কাজ করছো যে এই দুইটা দেশের হচ্ছে যুদ্ধ তুমি মিটিগেট করতে পারছো। এখন ট্রাম্পের আরেকটা যে নতুন ফরেন পলিসি, সে যে চীনকে অ্যাটাক, সে প্রথম মেয়াদে সেই চীনকে অনেকবার অ্যাটাক করছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে সে কিন্তু চীনকে অ্যাটাক করে যাচ্ছে। বিশেষ করে চীনের উপর সে শুল্ক আরো প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং সে জাতীয়বাদী রাষ্ট্রীয় কূটনীতির মাধ্যমে সে হচ্ছে চীনের উপর খুব প্রেশার ক্রিয়েট করছে। আমি রিসেন্টলি খুব ইন্টারেস্টিং মানে ট্রাম্প হচ্ছে এরকম বিষয়গুলো নিয়ে তুলে আসছে, আমি জানি না এগুলো তার মাথায় কে দেখতে পায়। সে রিসেন্টলি ওয়ান মিল নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ, মানে আমি জানি না গুরুত্বপূর্ণ লাগে, কিন্তু সেটা কথা বলছে। আমরা মানে ট্রাম্পের একটা মূল ব্যাপার হচ্ছে সে পরিবেশ নিয়ে কোনো কেয়ার করে না। আমরা জানি ওয়ান মিল কিন্তু খুব পরিবেশের জন্য ভালো। সে হচ্ছে এটা নিয়ে খুব বলছে যে ওয়াইন মিল গুলো হচ্ছে চীন বানিয়ে হচ্ছে আমেরিকার কাছে বিক্রি করে, কিন্তু চীনের নিজ ওয়াইন মিল নাই। আমি আসলে জানি না, আমি এখন শিওর না যে চীনে ওয়াইন মিল আছে নাকি না, কিন্তু ওয়াইন মিল যদি আমেরিকায় থাকে এটা তো আমেরিকার জন্য ভালো। এখানে হচ্ছে অনেক এটা পরিবেশের জন্য ভালো, কিন্তু সে হচ্ছে পরিবেশ নিয়ে হচ্ছে খুব একটা বদার না। এখন আমি এখন হচ্ছে আরেকটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে কি আমেরিকার ভিতরে ইন্টারনাল
সো আমি আমেরিকায় থাকি গত ৪ বছর ধরে, এবং গত ৪ বছর আমি দেখছি যে আমেরিকার মানুষের এ মাঝে ইনফরমেশন ফ্লো খুব কম। যেমন মাদুরিকে যখন হচ্ছে তুলে নিয়ে আসলো নিউ ইয়র্কে, তখন আমি দেখার চেষ্টা করছিলাম, মানে আমি এখনো দেখার চেষ্টা করি যে ভেনেজুয়েলার মানুষটাকে কিভাবে নিয়েছে। কিন্তু আমি এখন পর্যন্ত অথেন্টিক কোনো সোর্স থেকে কোনো এই নিউজটা অন্তত অ্যাটলিস্ট পাইনি যে আসলে ট্রাম্প ভেনেজুয়েলার মানুষ আসলে মাদুরের এই ইনসিডেন্টসটা কিভাবে নেয়। কারণ হচ্ছে আমি যতগুলো নিউজ আমার কাছে আসে সবগুলাই হচ্ছে দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার মানুষ হচ্ছে খুবই হ্যাপি যে মাদুরের মতো একটা স্বৈরাচারকে সে হচ্ছে ট্রাম্প নিয়ে আসছে এবং তার কোনো শাস্তির ব্যবস্থা করতেছে। কিন্তু আমি এখানে অনেক কয়েকজন ভেনেজুয়েলার ট্রাম্প আমেরিকার মাঝখানে হচ্ছে 1 মিলিয়ন ভেনেজুয়েলান রিফিউজিকে নিয়েছিল। তো তাদের মধ্যে কয়েকজনের সাথে আমি রিসেন্টলি কথা বলার সুযোগ হয়েছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, ওরা বলছে যে এটা আসলে একটা মিক্স, এবং এবং ভেনেজুয়েলার মানুষ খুব একটা খুশি না। কারণ দেখবেন মাদুরোকে তুলে নিয়ে আসার পর কিন্তু ট্রাম্প সেখানে কোনো নতুন সরকার দেয়নি, পুরনো সরকারই আছে। এবং আমার এখন যেটা মনে হচ্ছে সেই মানে এই পুরনো সরকার রদ্রিগেজের যে এই সরকারটা এখন মোটামুটি দেশটা চালাচ্ছে, ওদের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় একটা স্টেটমেন্ট হচ্ছে যেটা দিছে, যেটা হচ্ছে কোনো রাষ্ট্রপ্রধানের দেওয়া উচিত না। সে হচ্ছে গিয়ে বলছে যে সে ভেনেজুয়েলাতে যেই তেল সম্পদ আছে সেটা হচ্ছে সে সে দেখাশোনা করবে। সো এইটা খুবই একটা এইটা সে কি বলছে, এবং এইটা বলার মাধ্যমে সে কিন্তু ২টা ইন্টারন্যাশনাল ল ব্রেক করছে। সে ২টা ইন্টারন্যাশনাল ল এর মধ্যে একটা হচ্ছে গিয়ে সে প্রথমত সে ইন্টারন্যাশনাল ল সে একটা অন্য একটা স্বাধীন দেশের একটা রাষ্ট্রপ্রধানকে উঠায় নিয়ে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে সে নিজে একটা স্বাধীন দেশ হয়ে সে আরেকটা স্বাধীন দেশকে কিভাবে হচ্ছে সে পরিচালনা করে। সো এইটা হচ্ছে যে তার এই ওর সময় যে অস্থিরতা যেগুলো সৃষ্টি হচ্ছে, যে সে কোনো ল মানতেছে না, সে কোনো জাতিসংঘকে মানতেছে না, কোনো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে সে নাই, সে জলবায়ু ভিত্তিক কোনো ব্যবস্থার মধ্যে সে নাই, পরিবেশ ভিত্তিক কোনো ব্যবস্থার মধ্যে সে নাই, এবং সে তার সব ফরেন পলিসি মানে টেক মানে দেনা পাওনা লেনদেন ভিত্তিক হয়ে গেছে। তুমি আমাকে এটা দিলে তুমি সেটা পাবা, মানে পুরো ব্যবস্থাটার মধ্যে হচ্ছে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলা নিয়ে আসলে আমাদের মনে হয় আরো ভেনেজুয়েলা অ্যাটাকের পর আরেকটা আমি যেটা লক্ষ্য করেছি, এটা আমি জানি না এটা ভেনেজুয়েলা হওয়ার জন্য নাকি নাকি বাট যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকার মধ্যে তেলের দাম খুব কমে গেছে, যেটা হচ্ছে ট্রাম্পও বলছে। যখন বাইডেন ছিল তখন হচ্ছে আমেরিকায় হচ্ছে গ্যাস এবং তেলের দাম দেখা গেছে $6, 1 গ্যালন $6 মতো হয়ে গেছে। এখন এটা অনেকটা 2.5, আমি যেখানে থাকি বা হচ্ছে গিয়ে এটা এই আর অনেক জায়গায় অনেক স্টেট এটা হচ্ছে $2 নেমে আসছে। এটাতে হচ্ছে আহ, অবশ্যই এই আমেরিকার মানুষজন খুশি হয়েছে, বাট আমি শিওর না এখন যে ভেনেজুয়েলা থেকে তেলগুলো আসা শুরু করছে নাকি। তেলগুলো আসলে নিশ্চয়ই আরো দাম কমবে। এবং আমেরিকার মানুষদের নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এরা আসলে পৃথিবীর বাইরে সম্বন্ধে এদের তারা খুব একটা বদান। এরা হচ্ছে নিত্য প্রয়োজনীয়, মানে ডে টু ডে লিভ করে। আর এরা বেশিরভাগ আমেরিকানই হচ্ছে পে টু পে, পেচেক টু পেচেক লিভ, মানে বেঁচে থাকে। তার ফলে হচ্ছে কি যেটা হচ্ছে আহ আমেরিকার হচ্ছে, তো ওরা হচ্ছে দেশে পৃথিবীতে কি হচ্ছে তাদের এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এবং তাদেরকে প্রোপাগান্ডার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে খুবই ইজি। কারণ তারা জানে না, তাদের জানার কোনো ইচ্ছাও নাই যে আসলে পৃথিবীর বাইরে কি হচ্ছে, বা আমি বলবো জানার ইচ্ছা নেই না, তাদেরকে জানতে দেওয়া হয় না। সো তার ফলে হচ্ছে তেলের দাম কমে যাওয়া, গ্যাসের দাম কমে যাওয়া, সাধারণ জনগণ হচ্ছে খুশি আমি জানাই। এবং আমার মনে হয় এটা সে করেছে হচ্ছে মধ্যবর্তী নির্বাচন আসতেছে এই নভেম্বরে, হচ্ছে তারা হচ্ছে ওইখানে দেখা যাবে। আহ, কিন্তু যতই সে তেল গ্যাসের দাম কমাক, কিন্তু দেখতে দেখা যাবে যে তার কিন্তু আহ, কমেছে, মানে তার জনসমর্থন হচ্ছে অনেকখানি কমেছে। আমি যদি এক্স্যাক্টলি বলি, রিসেন্ট জরিপে দেখা গেছে তার জনসমর্থন হচ্ছে মনে হয় 47% থেকে 36% হয়ে গেছে, যেটা হচ্ছে একটা হিউজ তার ডিক্রেস হয়েছে। তো এর ফলে হচ্ছে সেইগুলোকে হচ্ছে গিয়ে ঠিক করার চেষ্টা করতেছে। তো
এই তারপর ট্রাম্পের এই ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি বের করে যদি আমরা এখন যেটা আমি আলোচনা করতে চাই আমি, সেটা হচ্ছে গিয়ে যে তার হচ্ছে সে যে ট্রাম্পের নৈতিক অঙ্গীকারের চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ। তো ও ট্রাম্পকে দেখবেন সে কোনো নর্মেটিভ কাজে নাই, সে হচ্ছে সবকিছু হচ্ছে অর্থনৈতিক চাপ, মানে যেটা আমি প্রথমে আলোচনা করলাম, এখানে হচ্ছে সে একটা বিজনেস ডিলের মতো করে হচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এবং পৃথিবীকে অস্থির করে দিচ্ছে। যেটার কথায় বলা হচ্ছে এবং সেটা হচ্ছে ট্যারিফ নিয়ে। ট্যারিফ হচ্ছে একটা অস্ত্র, সে হচ্ছে সব পৃথিবীর সব রাষ্ট্রের প্রতি হচ্ছে সে এটা ইউজ করছে, যেটা আমরা দেখতে পারি যে এই ট্যারিফের প্রভাব সব দেশে আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে কানাডায় হচ্ছে বেকারত্ব 7% ছাড়িয়ে গেছে এই ইসের ট্যারিফের কারণে। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একপাক্ষিক চুক্তি থেকে সরে গেছে, এবং ট্যারিফের কারণে হচ্ছে গিয়ে পুরো পৃথিবীতে হচ্ছে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তো আমি যদি আমার আলোচনাটাকে সামারাইজ করি, ট্রাম্পের ফরেন পলিসিকে যে এইটা হচ্ছে গিয়ে সে প্রথমত এটা হচ্ছে ট্রান্সেকশনাল ন্যাশনাল ইউনিয়ন নিয়ে গেছে, যেখানে হচ্ছে লেনদেন দিতেই জাতীয়বাদ করতেছে, সেখানে হচ্ছে তুমি আমাকে এই বিজনেস ডিল হয়ে গেছে, তুমি আমাকে এটা দিলে আরেকটা পাবে। সে হচ্ছে গিয়ে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি হচ্ছে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। জাতিসংঘকে সে মানে সে কোনো বহুপাক্ষিক মাল্টিলাটারালিজম যেখানে হচ্ছে দর নেগোসিয়েশন করা যায়, সেখানে সে সেই জায়গাগুলোকে সে হচ্ছে অনেকখানি একটা অস্থিরতা সৃষ্টি করেছে। তার ফরেন পলিসি এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। ট্রাম্প যা বলে তাই মূলত এখন আইন হয়ে গেছে, এবং যেটা হচ্ছে গিয়ে সে ইকোনমিক লেভারেজ ট্যারিফের মাধ্যমে ট্যারিফকে সে একটা অস্ত্র হিসেবে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিজনেস ডিল এবং বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে, এবং সেই সিকিউরিটিকেও একটা হচ্ছে বিজনেস ডিল হিসেবে করে তৈরি করেছে। তো নিরাপত্তা এখন হচ্ছে একটা প্রোডাক্ট। সো এইভাবে সে হচ্ছে অস্থিরতা সৃষ্টি করছে, যেখানে হচ্ছে সবকিছুই হচ্ছে বিজনেস ডিল এবং ট্যারিফকে সে একটা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। থ্যাংক ইউ।